নারী চরিত্র শুধু কাহিনীর সৌন্দর্যবর্ধক নয়, বরং সাহিত্যের গভীর বোধ ও মানবিকতার ধারক। আজ আমরা আলোচনায় আনব এক অসাধারণ নারী চরিত্রকে, জীবন্নিশা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক উপন্যাস রাজ সিংহের অন্তরালে থাকা এক প্রতিবাদী, সংবেদনশীল ও আদর্শবাদী নারীর কাহিনী। প্রশ্ন উঠছে, জীবন্নিশা কি শুধুই এক পার্শ্ব চরিত্র, নাকি তিনি এই উপন্যাসের নায়িকা? তার চিন্তাভাবনা, আদর্শ, প্রেম এবং আত্মমর্যাদাবোধ কি শেখায়? চলুন বঙ্কিম সাহিত্যের পৃষ্ঠা জুড়ে আমরা সন্ধান করি এক সাহসী নারীর, যিনি ইতিহাসের ছায়ায় থেকেও সাহিত্যের আলোয় উজ্জ্বল। জানব রাজসিংহ উপন্যাসে জীবন্নিশা কি সত্যিই নায়িকার মর্যাদা পাওয়ার যোগ্য? ঐতিহাসিক উপন্যাস বাংলা সাহিত্যে এক বিশেষ ধারার সূচনা করে, যেখানে ইতিহাসের পটভূমিকে আশ্রয় করে রচিত হয় সাহিত্যের কল্পজগৎ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ঐতিহাসিক উপন্যাসের পথিকৃৎ, আর তার রাজসিংহ সেই ধারার এক গৌরবময় নিদর্শন। মারাঠা, মুঘল, রাজপুত রাজনীতির ঘূর্ণাবর্তে রচিত এই উপন্যাস কেবল বীরগাথা নয়, বরং ব্যক্তিসত্তার দ্বন্দ্ব, নীতির প্রশ্ন এবং মানবিক সম্পর্কেরও এক সংবেদনশীল চিত্র। এই উপন্যাসে পুরুষ চরিত্র রাজসিংহ যতটা গুরুত্বপূর্ণ, নারীরাও ততটাই প্রতিস্পর্ধী। বিশেষ করে জীবন্নিশা নামের এক ঐতিহাসিক নারীর চরিত্র বঙ্কিমচন্দ্র তার কল্পনার রঙে রূপ দেন এক গভীর, বোধসম্পন্ন ও নৈতিকভাবে দৃঢ় নারীতে। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে উপকাহিনীগুলি প্রায় সমান্তরালভাবে মূল কাহিনীর সঙ্গে এগিয়ে চলে। কোথাও দেখা যায় উপন্যাসের একটি সম্পূর্ণ খণ্ডে মূল কাহিনী ও চরিত্র সম্পূর্ণরূপে অনুপস্থিত। ফলত মূল কাহিনীর মতো উপকাহিনীর চরিত্রেরাও উপন্যাসের বিশেষ অবদানের সৃষ্টি করে। ঐতিহাসিক উপন্যাসের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি জটিলতার সৃষ্টি করেছে, কারণ উপন্যাসের কেন্দ্রীয় কাহিনীতে ইতিহাসের প্রধান চরিত্রদের অবস্থান হওয়ায় চরিত্রদের হৃদয় ধর্মের আত্মপ্রকাশের সুযোগ বিশেষ একটা থাকে না। পক্ষান্তরে উপকাহিনীতে ইতিহাসের প্রেক্ষাপটে কাল্পনিক কাহিনী, কাল্পনিক চরিত্র সংযোজনের অবকাশ থাকে। ইতিহাসের সত্যতা ক্ষুণ্ণ হবার ভয় না থাকায় লেখক চরিত্র নির্মাণে অনেক বেশি স্বাধীনতা পেয়ে থাকেন। তাই রাজসিংহ উপন্যাসের নায়িকা বিচারের জটিলতা এখানেই। রাজসিংহ উপন্যাসের নায়িকা সম্পর্কে বিতর্কের অবকাশ নেই বললেই চলে। নায়িকার দাবিদার দুজন হতে পারে, একজন ঔরঙ্গজেব দুহিতা জীবন্নিশা, অপরজন রূপনগরের রাজকন্যা চঞ্চল কুমারী। আমরা ইতিপূর্বে আলোচনায় উপন্যাসের নায়ক রূপে রাজসিংহকে চিহ্নিত করেছি। চঞ্চল কুমারীকে কেন্দ্র করে ঔরঙ্গজেবের সঙ্গে রাজসিংহের বিরোধ বেঁধেছে। এই বিরোধে শেষ পর্যন্ত মোগলরা পর্যুদস্ত হয়েছে। ঔরঙ্গজেব বাধ্য হয়েছে রাজসিংহের সঙ্গে সন্ধি করতে। চঞ্চল কুমারীর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। তিনি মোগলদের হাতে পড়েননি, পড়ার পূর্বে তাকে আত্মবিসর্জনের পথ অবলম্বন করতে হয়নি। শুধু তাই না, উপন্যাসের সূচনাতে তসবির ওয়ালির প্রদর্শিত ছবিগুলির মধ্যে যেটিকে তিনি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে গ্রহণ করেছিলেন, সেই রাজসিংহ একদিকে যেমন তার রক্ষাকর্তা রূপে আত্মপ্রকাশ করেছেন, তেমনি চঞ্চল কুমারীর অভিপ্রায় অনুযায়ী তার পাণিগ্রহণে সম্মত হয়েছেন। তাই বলে রাজসিংহের মনোনীত মহিষী রূপে তিনি নায়িকা রূপে স্বীকৃতি পেতে পারেন না, বরং সে তুলনায় জীবন্নিশার এ ব্যাপারে দাবি অনেক বেশি যুক্তিসম্মত ও বলিষ্ঠ। রবীন্দ্রনাথের মন্তব্যে এই বিতর্কের আভাস স্পষ্ট। ভারতী পত্রিকায় প্রকাশিত ঐতিহাসিক উপন্যাস প্রবন্ধে লিখেছেন, রাজসিংহ
ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক অংশের নায়ক ঔরঙ্গজেব, রাজসিংহ এবং বিধাতা পুরুষ। উপন্যাস অংশের নায়ক আছে কিনা জানি না, নায়িকা জীবননিশা। রবীন্দ্রনাথের এই মন্তব্যে সমালোচকগণ ঐতিহাসিক উপন্যাস বলেও উপন্যাসটিকে দুই অংশে ভাগ করেছেন এবং সাধারণভাবে বলা যায় রবীন্দ্রনাথ রাজসিংহ উপন্যাসে একজন নায়িকার কথাই বলেছেন, তিনি জীবননিশা। কিন্তু ইতিহাস অংশের নায়ক যদি রাজসিংহ হতে পারতেন তবে চঞ্চল কুমারীকে নায়িকা ভাবা যাবে না কেন? ইতিহাস অংশে চঞ্চল কুমারী একমাত্র নায়িকা হবার দাবি করতে পারে, তাই রবীন্দ্রনাথ আর উল্লেখ করেননি। নাকি জীবননিশার সজীবতায় চঞ্চল কুমারী ঢাকা পড়ে গেছে? এই প্রশ্ন অনুচ্চারিত থাকবে রবীন্দ্রনাথের মন্তব্যে। রবীন্দ্রনাথও জীবননিশাকে উপন্যাস অংশের নায়িকা বলে স্বীকার করে নিয়েছেন। উপন্যাস অংশ বলতে জীবননিশা, মোবারক ও দরিয়ার আখ্যান। এ আখ্যানে চঞ্চল কুমারীর অনুপস্থিত। শুধু তাই নয়, চঞ্চল কুমারী এবং জীবননিশা এই দুই নারী চরিত্রের তুলনা করলেও জীবননিশার দাবি স্বীকৃত হবে। চারিত্রিক সততা, আত্মমর্যাদা বোধ ইত্যাদির নিরিখে নিঃসন্দেহে চঞ্চল কুমারী স্থান জীবননিশার উপরে। কিন্তু উপন্যাসে তো চারিত্রিক সততা কিংবা নৈতিকতার নিরিখে নায়ক নায়িকার ভূমিকা নিরূপিত হয় না, সে ভূমিকা নিরূপিত হয় তাদের সক্রিয়তার নিরিখে, আখ্যানকে পরিচালিত তথা গতিময়তায় তাদের দানের নিরিখে। প্রথমেই স্বীকার করতে হয় যে জীবননিশা চরিত্রটি অত্যন্ত বর্ণাঢ্য অথবা কালারফুল। পাঠককে সহজেই যে চরিত্রটি আকৃষ্ট করে। ঔরঙ্গজেবের এই কন্যাটি অনুরা, অপরূপা, অসাধারণ বুদ্ধিমতী, কূটকৌশলে অদ্বিতীয়া। এমনকি রাজনৈতিক ক্রিয়াকলাপেও তার ভূমিকা অনস্বীকার্য। সর্বোপরি তিনি বিলাসী, মদ্যপায়ী, প্রতিহিংসা পরায়ণা, এতগুলি বিশেষণ যার ক্ষেত্রে প্রযোজ্য, স্বভাবতই তিনি যে বহুমাত্রিক এক চরিত্র তার আর বলার অপেক্ষা রাখে না। মূলত জীবননিশার পরামর্শেই উর্দিপুরী বেগম ঔরঙ্গজেবের কাছে আবদার জানিয়েছে তার রূপনগরের রাজকন্যাকেই চাই, তার তামাক সেজে দেবেন। ঔরঙ্গজেবও উর্দিপুরী বেগমকে সন্তুষ্ট করতেই চঞ্চল কুমারীকে চেয়ে বসেছেন, আর সেই উপলক্ষেই রাজসিংহের সঙ্গে মোগলদের বিরোধ সূচনা। পরিণতিতে ঔরঙ্গজেবের পরাজয় এবং রাজসিংহের সঙ্গে সন্ধি স্থাপন। সমগ্র রাজসিংহ উপন্যাসের মধ্যে যদি কারো চরিত্রটি অনুপূর্বিক বিবর্তন ঘটে থাকে তবে তা জীবননিশা। যে জীবননিশাকে আমরা দেখেছি চরম উন্নাসিক অহংকারী রূপে, যিনি মনে করতেন নৈতিকতা কেবল দরিদ্রদের ক্ষেত্রে প্রযোজ্য, যিনি বিশ্বাস করতেন শাহজাদিরা একস্বামী প্রেমে সন্তুষ্ট থাকতে পারেন না, যিনি তার প্রেমিক মোবারক তাকে বিবাহের প্রস্তাব দিলে ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেন সামান্য একজন মনসুবদার বলে। আবার সেই সঙ্গেই নৈতিকতার দোহাই দিয়ে তার সঙ্গে অবৈধ দেহ সম্ভোগে মিলিত হতে অস্বীকৃত হলে প্রাণনাশের হুমকি দেন। বাস্তবেও যিনি ঔরঙ্গজেবের মাধ্যমে মোবারকের মৃত্যু ঘটিয়েছিলেন, সেই তাকেই দেখা গেছে মোবারকের মৃত্যু সংবাদে বিচলিত হয়ে পড়তে। সর্পদংশনে মৃত মোবারককে পুনর্জীবিত করতে প্রয়াসী হয়েছেন। মোবারকের বিচ্ছেদ বেদনায় তাকে কাতর দেখা গেছে। যথার্থ প্রেমের স্বাদ পেয়েছেন তিনি। উপলব্ধি করেছেন এতদিন তিনি যে জীবন দর্শনের দ্বারা চলিত হয়েছেন তা ভুল। জীবননিশার অনুশোচনা এবং মানসিক পরিবর্তনেরও কিছু পরিচয় গ্রহণ করা যেতে পারে। জাহান্নাম মানি নাই, বেহস্ত মানি নাই, খোদাও জানিতাম না, দিনও জানিতাম না, কেবল ভোগবিলাসী জানিতাম। আল্লাহ রহিম, তুমি কেন ঐশ্বর্য দিয়েছিলে? ঐশ্বর্যেই আমার জীবন বিষম হইল। জীবননিশা বিলাপ করেছেন, অবলীলাক্রমে আমি যে আমার প্রাণাধিক প্রিয় তাহাকে ভুজঙ্গ দংশনে প্রেরণ করিলাম। এমন কেহ নাই কি যে আমাকে তেমনি বিষধর সাপ আনিয়া দেয়?
হয় সাপ নয় মোবারক। মোবারককে দেখে জেবুন্নিসা তার পায়ে পড়েছেন, স্বীকার করেছেন, আমি ঐশ্বর্যের গৌরবে পাগল হইয়াছিলাম। আমি আজ শপথ করিয়া ঐশ্বর্য ত্যাগ করিলাম। তুমি যদি আমায় ক্ষমা করো, আমি আর দিল্লি ফিরিয়া যাইব না। আমি তোমার নিকট শপথ করিতেছি যে আর দিল্লি যাইতে চাহিব না। আলমগীর বাদশাহের রংমহলে আর প্রবেশ করিব না। আমি শাহজাদা বিবাহ করিতে চাহি না, তোমার সঙ্গে যাইব। বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন, জেবুন্নিসা বুঝিয়াছে যে বাদশাহজাদিও নারী, বাদশাহজাদির হৃদয়ও নারীর হৃদয়, স্নেহশূন্য নারীর হৃদয়, জনশূন্য নদীমাত্র কোনো বালুকাময় ও কেবল পঙ্কময়। জেবুন্নিসার কারণেই দরিয়া মোবারকের সুখী দাম্পত্য জীবন অকালে নিঃশেষিত হয়েছে। যে মোবারক বারংবার অপমানিত হয়েছে, এমনকি জেবুন্নিসার কারণে মৃত্যুবরণও করতে হয়েছে তাকে, তবু সেই জেবুন্নিসাকে দেখামাত্রই পুনরায় তার প্রেমে সে উদ্বেল হয়েছে। সর্বোপরি অন্তরাল থেকে ঔরঙ্গজেবকে পরিচালনা করেছেন জেবুন্নিসা, প্রধান পলিটিশিয়ান, মোগল সাম্রাজ্যের নিয়ামক নক্ষত্র, সর্বোপরি মোগল রংমহলের সর্বকর্ত্রী। তাই নায়িকার দাবি তারই। রাজসিংহ উপন্যাসে জেবুন্নিসা কেবল একজন নারী চরিত্র নন, তিনি এক গভীর দর্শনের বাহক। প্রেমে সংযম, রাজনীতিতে বিচক্ষণতা এবং ন্যায়বোধে অবিচলতা, এই তিন গুণে তিনি সাহিত্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। যদিও তার উপস্থিতি উপন্যাস জুড়ে সর্বদা নয়, তবু যেখানে তিনি আছেন সেখানে পাঠক বাধ্য হন থমকে দাঁড়াতে, একটু ভাবতে। তাই বলা যায় জেবুন্নিসা নিঃসন্দেহে রাজসিংহ উপন্যাসের নায়িকার মর্যাদা পাওয়ার যোগ্য। তিনি একদিকে ইতিহাসের প্রেক্ষাপটের অন্তরালে রয়ে গিয়েও সাহিত্যের পরিসরে হয়ে উঠেছেন অনন্যা। এই ছিল আজকের আলোচনায় জেবুন্নিসার চরিত্রের নায়িকা রূপে বিশ্লেষণ। আপনার কাছে কেমন মনে হলো এই চরিত্রটি? আপনিও কি মনে করেন জেবুন্নিসা এই উপন্যাসের প্রকৃত নায়িকা? মন্তব্য করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে সাহিত্যপ্রেমী বন্ধুদের শেয়ার করুন। আগামী ভিডিওতে আবার ফিরব বাংলা সাহিত্যের আরেকটি দারুণ চরিত্র বা ভাবনার বিশ্লেষণ নিয়ে। ততদিন পর্যন্ত বই পড়ুন, সাহিত্য ভাবুন, আর বাংলার ঐতিহ্যকে গর্বের সঙ্গে লালন করুন। ধন্যবাদ।